সো আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই লাইভ সেশনে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের দুইজন মানুষকে দেখতে পাচ্ছেন খুবই হ্যাপি ফেস এবং আজকের যে ভিডিওর টপিক যে বিষয়ে আমরা আলোচনা করব খুবই সুখকর আমাদের জন্য ব্যক্তিগতভাবে আমার জন্য তো অবশ্যই যাকে দেখতে পাচ্ছেন তার জন্য এবং অবশ্যই অ্যাজ অ্যান ইনস্টিটিউট গাইডলাইন টু জার্মানির জন্য আমাদের সামনে যে আছে তা সে হচ্ছে গাইডলাইন টু জার্মানির আউসবিল্ডিং প্রিপারেটরি কোর্স উইদাউট জার্মান ল্যাঙ্গুয়েজের স্টুডেন্ট যার নাম হচ্ছে আব্দুল্লাহ। সে তার নিজের সম্পর্কে বলবে যে অ্যাকচুয়ালি আজকে আউসবিল্ডিং এর জন্য জার্মান ভিসা পাইছে এবং তাকে আমরা আজকে লাইভে নিয়ে আসার কারণ হচ্ছে যে তার যে আজকে গোল্ডেন ফেস, তার যে মানে যে এক্সাইটমেন্ট, এই যে স্বপ্নটা, নিজের স্বপ্নটা, এতদিনের স্বপ্ন সেটা হাতে পাবার, আমার মনে হয় যে আজকে সেটা আমরা যতটা দেখতে পারবো সেটা 2 দিন পার হয়ে গেলে আমরা সেটা দেখতে পারবো না। সো যে কারণে আব্দুল্লাহকে আজকে ধরে আনা এখানে। আব্দুল্লাহ, আপনার কাছে চলে আসি। আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশন, অনেক হার্ডওয়ার্ক করছেন, অনেক পরিশ্রম করছেন এবং সেটার রেজাল্ট আপনি আজকে হাতে পাইছেন। ইটস লাইক মানে স্বপ্নটা নিজের হাতে পাওয়ার মতো। আমার ঠিক আজকের এই দিনের কথা আমার এক্স্যাক্টলি মনে আছে। আমি আমি কেমন, আমার কেমন ফিল হয়েছিল। তো আমি বলবো যে আপনি কেমন আছেন, আপনার নিজে একটু বলেন যে কেমন আছেন আপনি, আপনার আজকের ফিলিংসটা কেমন। আমি ভাইয়া অনেক হ্যাপি আছি। অনেক হ্যাপি। অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক ভালো রাখছে। আল্লাহর রহমতে ভিসা হয়ে গেছে। এখন খালি আশা পালা। ইনশাল্লাহ। আব্দুল্লাহ অনেকদিন ধরে আমাকে বলতেছিল যে ভাইয়া আপনার সাথে খুব দ্রুত জার্মানিতে দেখা হবে, তাই না? এবং হ্যাঁ। সেই সময় অ্যাকচুয়ালি চলে আসছে। আম, খুব ইয়েস। আব্দুল্লাহ, যেভাবে শুরু করব আমরা একদম পেছনে যাব, পেছন থেকে শুরু করব। প্রথমে আপনি একটু নিজের সম্পর্কে বলবেন যে আপনি কে, কোথায় থাকেন, আপনার যেহেতু হাউস বিল্ডিং এ জামায়াতে আসতেছেন so আপনার অবশ্যই একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড প্রয়োজন পড়ছে হাউস বিল্ডিং এর জন্য, সেটা কেমন ছিল তো এটুকু বলবেন, তারপর আমরা ফার্দার গোত্র করব। ওকে। তো আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমি ঢাকায় থাকি। তো যখন আমি এইচএসসি পরীক্ষা দিতেছিলাম, এইচএসসি শেষ হওয়ার আগে আমার এক ফ্রেন্ড বলল যে এরকম হাউস বিল্ডিং একটা জিনিস আছে, তুই কি যাবি? আমি বললাম ঠিক আছে, ট্রাই করা যায়। তো এরপরে এইচএসসি পরে সময় আর নষ্ট করি নাই বেশি। গুয়েট ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেছিলাম ভাষা শেখার জন্য জানুয়ারিতে। এরপর A1 শুরু করলাম। যেহেতু ভাষা নতুন ছিল আর আমি কোনো সময় আগে প্র্যাকটিসও করি নাই, তো একটু কঠিন ছিল। আর আমার যে আমাদের সাথে যে স্টুডেন্ট গুলা ছিল, ওরা একটু প্রিপারেশন নিয়ে আসছিল বাসা থেকে। তো ওরা যখন পড়া দিত, আমি চিন্তা করতাম ওরা এত ইন্টেলিজেন্ট, তাহলে আমারই সমস্যা মেবি, আমি পারি না। যেহেতু তাহলে আমারই সমস্যা, একটু ডিপ্রেশনে চলে গেছি। হুম। তো ডিপ্রেশনে যাওয়ার একটা ভালো সাইড আছে, আপনি ডিপ্রেশনে গেলে তখন আপনার কাজটা আগায় তাড়াতাড়ি। তো তখন আমি আর একটু মোটিভেটেড হয়েছি যে না, ওদের ধরতে হবে। তো আমি এভাবে করতে করতে A1টা শেষ করলাম। পরে যেহেতু গুয়েট ইনস্টিটিউটে প্রতিটা কোর্স শেষ করার পরে এক্সাম দিতে হয়, তো এটা এক্সাম দিলাম। আহ, A1টা ভালো আসছিল বাকিগুলার থেকে। তো এরপরে মাঝখানে গ্যাপ দিছি, যেটা তো একদম ঠিক হয় নাই। তো 3 মাস গ্যাপ দিছি। এরপরে A2তে আবার ভর্তি হইলাম ওদের কাছেই, গুয়েট ইনস্টিটিউট। তো তখন যা আমি বুঝতে পারছি যে আমি সব ভুলে গেছি। তো এটা একটা লেসন যে আপনারা প্লিজ কোর্সের মাঝখানে গ্যাপ দিবেন না। যদি আপনার মনে হয় আমি পারি না, তাও গ্যাপ দিবেন না। যদি মনে হয় পারি, তাও গ্যাপ দিবেন না। এটা একটা আমার লাইফ লেসন, এজন্য আমি বলে দিলাম, যেহেতু এটা অনেকে ফেস করতে পারে। এরপরে যেহেতু আমি একবার বলতে গিয়ে শিখি না, আমি A2-র পরে আবার B1-এ ভর্তি হওয়ার আগে 3 মাস আবার গ্যাপ দিছি। আমার এটা ইউজুয়াল সমস্যা, জানি না। তো B1-এ ভর্তি হওয়ার পরে কি হয়েছে, সেম কাহিনী আবার, আমি সব ভুলে গেছি। পরে আমাদের সাথে যে স্টুডেন্ট ছিল, ওরা তো পারে, ওরা অ্যাজ ইউজুয়াল ট্যালেন্টেড স্টুডেন্ট। তো তখনও আমি আবার ডিপ্রেশনে চলে গেছি। তো এভাবে সমস্যা হয় নাই, যেহেতু আমার বেসিকটা ঠিক ছিল। A1টা আমি অনেক ভালোভাবে করছিলাম, খুবই ভালোভাবে করছি। তো এই কারণে আমি A2-তেও অত একটা সমস্যা ফেস করি নাই, যেহেতু গ্যাপ দিছি তাও মোটামুটি কভার করে ফেলছি। B1-এও মোটামুটি কভার করে ফেলছি, সমস্যা হয় নাই। তো 2025-এর
শুরুর দিকে না, না না, মার্চে পরীক্ষা দিছি সবগুলা, 4টা টাইল, 3টাতে আসছে, একটাতে আসেনি। এরপরে ওইটা আবার দিলাম এপ্রিলে। তো এপ্রিলে হুম। সবগুলো কমপ্লিট হয়ে গেছে। এপ্রিলে আচ্ছা। আর কি রেজাল্ট বের হওয়ার আগে লাস্টেরটা আমি গাইডলাইন টু জার্মানির সাথে কমিউনিকেট করছি একদিন রাত্রে। তখন এভাবে আস্তে আস্তে পরে আমরা আস্তে আস্তে শুরু করলাম আমাদের রাইট। মিটিং, এইসব অনেক কিছু হলো। সেই সেটা তারপরে আমি তারপর আব্দুল্লাহ, থ্যাংক ইউ। এখানে আমি দুইটা জিনিস পিক করতে চাই। প্রথম যে জিনিসটা আব্দুল্লাহ বলছে যে তার সে ভাষা কিন্তু শিখছে গোয়েতে ইনস্টিটিউট থেকে। এখন আপনারা, আমি জানি যে আপনারা অনেকেই প্রশ্ন করবেন তাহলে কেন আপনাদের স্টুডেন্ট বলতেছেন, কারণ এটা আমরা এই প্রশ্নের আগে আমরা ফেস করে আসছি। দেখেন, গাইডলাইন টু জার্মানি দুইটা কোর্স আছে হাউস বিল্ডিং নিয়ে। একটা হচ্ছে হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স, যেটাতে হচ্ছে ভাষাটা ইনক্লুডেড, আমরা ভাষা শেখাবো এবং পরের যে মানে হাউস বিল্ডিং এর যে মানে প্রসেসিং সেটা শেখাবো, সেটা একটা কোর্স। আরো একটা কোর্স আছে যেটা হচ্ছে হাউস বিল্ডিং প্রিপারেটরি কোর্স উইদাউট জার্মান ল্যাঙ্গুয়েজ। তো যারা অন্য জায়গায় জার্মান ভাষা শিখবে তাদেরকে আমরা শুধু আউস বিল্ডিং এর যে প্রসেসিংটা আছে সেটা শেখাবো, এবং আব্দুল্লাহ হচ্ছে আমাদের সেই আউস বিল্ডিং প্রসেসিং এর স্টুডেন্ট। সো ক্লিয়ার করে দিলাম। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আব্দুল্লাহ বলছে যে A1 এর পর সে 3 মাস গ্যাপ দিছে। তখন সে যখন 3 মাস পরে যখন এটু শুরু করছে, সে বেশ ডিফিকাল্টিস ফেস করছে, বিকজ ভাষা হচ্ছে একটা প্রসেস যেখানে কনসিস্টেন্সি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি একটা গ্যাপ দিয়ে দেন তাহলে সেটা ব্যাপকভাবে আপনাকে ভোগাবে। যেটা আমি আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে আমি যেটা ফেস করেছি। সো আপনাদেরকে অলওয়েজ বলি যেখানে কনসিস্টেন্সিটা খুবই ইম্পর্টেন্ট। থার্ড যে জিনিসটা বলছে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আব্দুল্লাহ A1টা খুবই ভালোভাবে শিখছিল ফোকাস করে, যে কারণে তার A2 শিখতে সমস্যা হয় নাই। এবং যেহেতু A1 A2 তার ভালো ছিল, যে কারণে তার B1 শিখতে সমস্যা হয় না। এটা খুবই সত্য কথা। আপনার A1 A2 লেভেল জার্মান ভাষা শেখায় বেশ একটু সহজ আমি বলবো, কিন্তু আপনি যখন A1 A2 শেষ করে যখন B1-এ যাবেন তখন ডিফিকাল্টিজের লেভেলটা এই জায়গা থেকে এই জায়গায় চলে যায়। তো তখন সমস্যা হচ্ছে যে আপনার যদি A1 এবং A2-র মানে নলেজটা, পুরোপুরি নলেজটা যদি না থাকে তাহলে আপনি B1-এ খুবই স্ট্রাগল করবেন। সো পরামর্শ, যারা ভাষা শিখতেছেন একদম A1 থেকে A2 খুব ভালোভাবে আয়ত্ত করবেন, তারপরে কেবল আপনার B1-এ যে ভালো করার সম্ভাবনা থাকবে। সো এটা আব্দুল্লাহ পক্ষ থেকে ছিল শেয়ার, এবং আমার পক্ষ থেকে টিপ। আব্দুল্লাহ, পরে আপনি একটু শেয়ার করছেন, তারপরে আমি প্রশ্নটা করতে চাই, একদম সিরিয়ালি আপনার সাথে যেতে চাই যে আপনি আউস বিল্ডিংটা মানে কেন আপনি বেছে নিলেন? আপনি বলছেন যে আপনার ফ্রেন্ড আপনার সাথে শেয়ার করছিল, তারপর অবশ্যই আপনাকে রিসার্চ করতে হয়েছে, আপনাকে বুঝতে হয়েছে যে আউস বিল্ডিং জিনিসটা কি, তাই না? আউস বিল্ডিংটা কেন বেছে নিলেন, এবং জার্মানিতে আউস বিল্ডিং করার স্বপ্নটা আপনার কিভাবে শুরু হলো পরে? আচ্ছা ভাই, তার আগে কি আমি ওই যে কোর্সের বিষয়টা এতে একটু অ্যাড করতে পারবো কিছু? Sure, 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 অবশ্যই। তো আমার সাথে যখন A1-এ আমার এক ফ্রেন্ডই ছিল, মানে আমরা কোর্সের মাধ্যমে পরিচিত। তো ও হুম। কি করছে, A1-এ একদম ফাঁকিবাজি। তো আমি বলছিলাম যে ভাই তুমি পাশ করবা না, একটু ভালো করে পড়ো। সে পড়ে নাই, পাশ করে নাই। এরপরে সে কোথায় জানি A2-র জন্য ভর্তি হয়ে গেছে। আমি বলি যে তুমি A1 ঠিক মতো আগে শেষ করো, A2 তো পরে। তুমি পরীক্ষাটা দাও, তুমি আগে ভালোভাবে নিজে শেষ করো, পরীক্ষাটা দাও, তাহলে তুমি A1 ক্লিয়ার, এরপরে তুমি A2-তে ভর্তি হও। সে আমার কথা শুনে নাই, A2-তে ভর্তি হয়েছে। A2-র পরীক্ষাও মেবি দেয় নাই, B1-এ ভর্তি হয়েছে, মানে বাইরে কোনো এক জায়গায়। তো এরপরে এভাবে করতে করতে এখন তার মানে ভাষার কোনো ওরকম স্কিল ডেভেলপ হয় নাই। আমি অনেকবার ওয়ার্নিং দিছিলাম যে ভাই তুমি এটা করো না, এটা ভুল হইতেছে। তো এটাও একটু ওর ছোট একটা লেসন যে আপনারা এইসব করবেন না, চেষ্টা করবেন বেসিক গুলা সব ক্লিয়ার করতে। এরপরে B1টা ইজি মনে হবে। তা না হলে B1 অনেক হার্ড। জানলে ইজি, না জানলে সেম জিনিস, অনেক হার্ড। কারণ True, আপনি জানেনই না আপনি পরীক্ষায় কি দিবেন। true. আর এক্সামের ঠিক একটা বললেন। জিনিস বলে দেই যে হ্যাঁ। মানুষ অনেক কিছু মাথায় নিয়ে যায়, কি আসে না আসে, ওরকম কিছু না, ডিফিকাল্ট কিছু না। আপনি বইয়ের বাইরে প্লিজ কিছু করবেন না। অনেকে বলে বইয়ের বাইরে এটা পড়েন সেটা পড়েন, এভাবে এভাবে আপনার বইয়ে যা আছে, আপনি যদি প্রথম পেজ থেকে শেষ পেজ পড়েন, একদম সব তো পড়া লাগে না, মাঝখানে অনেক কিছুই গ্যাপ যায়, ওগুলি দরকারও না। কিছু জিনিস আপনার টিচারই বলে দিবে যে এটা পড়া লাগে না। তো আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ওই নেটওয়ার্ক নয় এই বইটা পড়েন, আপনার আর কিছু লাগবে না। তো অযথা কারো কথা শুনে যে এই বইয়ের বাইরে ওইটা পড়ো ওইটা পড়ো। আপনি নেটওয়ার্কের বাইরে একটা জিনিস করতে পারেন, মডেল টেস্ট গুলো একটু
পরীক্ষার আগে প্র্যাকটিস করলেন, এটাই বাস, শেষ। এর বাইরে কিছু না। এক্স্যাক্টলি। আর চেষ্টা করবেন কারো কথায় কান না দিতে। আপনি কোর্স চলাকালীন বা বাসা যখন শিখবেন, তখন কারো কথা শুনবেন না। অনেকে অনেক কথা বলবে, অনেকে মানে আপনার পুরো একদম ডাইভার্ট করে ফেলবে। আপনি যাইতেছেন সোজা, আপনার বামে অথবা ডাইনে নিয়ে যাবে, কই নিয়ে যাবে লাস্টে আপনি নিজেও জানেন না। আপনি ভাষা শিখতেছেন, আপনি সেটাই শিখেন, অত কিছু শোনার দরকার নাই। মানে আমি কোনো সময় কারোর কথা শুনিনি। আমি যখন ভাষা শিখতে যাইতাম, আমি ফ্রেন্ডও বানাইতাম না, কারণ ওরা ডিস্ট্রাক্ট করে আপনাকে। তো এটা এই জন্য আমি অ্যাভয়েড করি, ওটা সবার ব্যক্তিগত বিষয়। কিন্তু চেষ্টা করবেন কেউ যাতে আপনার ডিস্টার্ব না করে। মানে সোজা যাইতেছেন, সোজা যাইতেছেন, আপনার এদিক ওদিক দেখার দরকার নেই। আর কারো কথা অ্যাডভাইস নেওয়া দরকার নেই। কারণ ও ও যতটুকু জানে, আপনি যতটুকু জানেন, সেও ততটুকুই জানে। সে যদি এক লাইন বাড়ায় বলে, ওটা হয়তো তার ব্যক্তিগত বিষয়, কেন বাড়ায় বলছে, কিন্তু সে আপনার থেকে বেশি কিছু জানে না। ভাষা শেখার সময় সেটাই ফোকাস, আর আপনি এরপরে কি করবেন ওটা ভাষা শেখার পরে দেখেন। অত প্যারা নেওয়ার দরকার নেই, এতটুকুই। এক্স্যাক্টলি। দেখেন আব্দুল, আপনি যে কথাটা বললেন যে যে মাঝখানে হারায় যাওয়ার যে ব্যাপারটা, আপনি আপনার একটা ফ্রেন্ডের কথা শেয়ার করলেন। আমি যদি আম, আমি যেখানে কোর্স করছি, আমি জার্মানিতে আসার পরে জার্মান শিখছি, আমি যদি সেই স্কুলের কথাও বলি, তাহলেও আমার এক্সপিরিয়েন্স বলে আমরা ধরেন লাইক 100 জন স্টুডেন্ট যদি A1 শুরু করে থাকি, B1-এ যেছিলাম আমরা 20 জন স্টুডেন্ট। তার মানে এটা আশি কমন। পার্সেন্ট স্টুডেন্ট গেছে। 80% স্টুডেন্ট ঝরে গেছে। আই গেস যে আপনার গোয়েত ইনস্টিটিউটের সেম স্টোরি। এবং একদম সেম। একদম সেম। আশি এবং পার্সেন্ট কি ভাই, গাইডলাইনটা আরো বেশি। মানে জোরে এরকম অবস্থা। এবং সবাই এখন কনসেন্ট্রেট করে পড়ে না, অনেকে আসে, পড়ালেখা অত ঠিকভাবে করে না। এটাই আর রাইট, কি। এবং গাইডলাইন টু জার্মানি স্টোরিও সেম। আপনারা দেখা যাচ্ছে শুরু করতেছেন প্রচন্ড মোটিভেশন নিয়ে, যখন এসে দেখতেছেন যে না, এখানে তো পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে কিছু নাই, তখন আপনারা হাল ছেড়ে দিচ্ছেন, চলে যাচ্ছেন। আমি বলবো যে দেখেন, আপনারা যদি হাউস বিল্ডিং করার কথা চিন্তা করেন জার্মানিতে, তাহলে আপনাকে জার্মান ভাষা শিখতেই হবে। আপনাকে 1-1.5 বছর জার্মান ভাষার পেছনে ফুল কনসেন্ট্রেট করতেই হবে। আপনার যদি সেই লেভেলের ডেডিকেশন মোটিভেশন না থাকে, তাহলে আপনি এই পথে পা দিবেন না। কারণ হচ্ছে যে আপনি সময় হারাবেন, টাকা হারাবেন, আপনার একটা স্বপ্ন হারাবেন। সো নিজেকে প্রশ্ন করেন যে আপনি কি আসলে ডেডিকেটেড কিনা। আপনি 100% ফোকাস 1 বছর সময় পর্যন্ত বা 1.5 বছর সময় পর্যন্ত জার্মান ভাষায় দিতে পারবেন কিনা। যদি আপনার ভেতর থেকে আনসার আসে ইয়েস আমি পারবো, তাহলে কেবল আপনি এই রাস্তায় হাঁটবেন। আদারওয়াইজ এই রাস্তা আপনার জন্য না। আব্দুল্লাহ, আপনাকে যে প্রশ্নটা করছিলাম আবার সেখানে ফিরে আরেকটু যাই। আরেকটু অ্যাড করি ভাই, আরেকটু। ওকে। ওকে। যদি আপনি বুঝতে চান যে আপনার ভাষা শেখাটা কত কঠিন, আপনি একটা জিনিস দিয়ে বেঞ্চমার্ক করতে পারবেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি ছোটবেলা থেকে ইংলিশ শিখতেছেন কোনো না কোনো ভাবে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত। আপনার কি মনে হয় ইংলিশে আপনি কতটুকু কমিউনিকেট করতে পারবেন কারোর সাথে? তো ওটা আপনার বোঝা উচিত এভাবে যে আমি এত বছরে এই পর্যন্ত আগাইছি, এর মানে 1 বছরে যদি আমি জার্মান শিখতে যাই তো আমার কতটা কষ্ট করতে হবে। আর জার্মান B1 মেবি IS 5 পয়েন্টের সমান, আমি জানি না ঠিক, মেবি। হুম। তো ওই হিসেবে আপনি বেঞ্চমার্ক করতে পারবেন। এটা কিন্তু এত ইজি না, আবার অত কঠিনও না। অনেকে একদম মানে মাউন্টেনের চূড়ায় নিয়ে যায়। অতই কঠিনও না, অত ইজিও না, একটু মানে কষ্ট করলেই হয়ে যায়, এতটুকু। রাইট। গুড, থ্যাংক ইউ আব্দুল্লাহ। আপনার কাছে আমি আবার সেই প্রশ্নে যাব যে আপনার এই যে হ্যাঁ, হাউস হ্যাঁ। বিল্ডিং করার যে হাউস বিল্ডিং কেন বেছে নিয়েছেন, এবং হাউস বিল্ডিং করার স্বপ্নটা আপনার কিভাবে শুরু হয়েছিল? হাউস বিল্ডিং তো আহ, যেটা বলছিলাম শুরুতে, আমার ফ্রেন্ডের কথা শুনেই। এরপরে আমি তো ভেরিফাই করার জন্য নিজে একটু ইউটিউবে ভিডিও টিডিও হাবিজাবি দেখতাম। তখন ম্যাক্সিমাম ভিডিও আপনারই পাইতাম, সেম। মানে ভিডিওর সবকিছুই মোটামুটি সেমই থাকতো, কিন্তু এই হাউস বিল্ডিং এর ইনফরমেশন গুলা এভাবে এত বারবার করে কেউ মানে ই করতো না, শেয়ার করতো না। এই জন্য আপনার ভিডিও দেখে অনেক মোটিভেট হয়েছি। তারপরে যখন দেখলাম 2023-এর লাস্টের দিকে মনে হয় আপনাদের স্টুডেন্ট 3 জন হুম। জার্মানিতে গেছিল, রাইট। তো ওইটা দেখে আরো মোটিভেট হয়েছি যে না, এবার তাহলে এটা মানে পিওর জিনিস, এটাতে কোনো ভেজাল নেই। আমার একটু কষ্ট করতে হবে, কষ্ট করলে হতে পারে। এক্স্যাক্টলি। ভেরি গুড আব্দুল্লাহ। So, আপনার জার্মান ভাষার গল্প শুনলাম, জার্মান ভাষা শেখার। জাস্ট আমি একটু জিজ্ঞেস করতে চাই তারপর, যে এই যে আপনি A1 থেকে B1 পর্যন্ত ভাষা শিখছেন, অনেকেই
জানতে চাবে এখানে, সেই প্রশ্নের আনসারটা দিয়ে দেই যে আপনি কি বি টু করছেন কিনা, নাকি আপনার বি ওয়ান সার্টিফিকেট হাউস বিল্ডিং হয়েছে। আপনি সেই আনসারটা নিজে মুখেই দিয়ে দেন, এটা অনেকেই জানতে চাবে। না, আমি বি টু করি নাই। ইভেন দো আমি বি টুর বইও কিনি নাই। 2-3 দিন আগে বই হয়তো, হ্যাঁ 2-3 দিন আগে আমি বই অর্ডার দিয়েছিলাম, বাসায় দিয়ে গেছে। আর বি ওয়ান বই আমি বি টু বই আমি ধরিও নাই, আমি বি ওয়ান পর্যন্তই করছি। আর বি ওয়ানের 2-3টা চ্যাপ্টার লাস্টে বাকিও আছে, আমি ফাঁকি দিছি ওই জায়গায়। কারণ আমি ফাঁকিবাজ, এটা শুরু থেকেই বলতাছি। ওকে। হ্যাঁ, আব্দুল্লাহ হচ্ছে যে বি ওয়ান দিয়ে হাউস বিল্ডিং হয়েছে, বাট এইটা দেখে আপনাদের মোটিভেট হওয়ার কিছু নাই। বিকজ বি ওয়ান হচ্ছে সত্যি মিনিমাম। বি টু হলে আপনার লাইফটা অনেক ইজি হবে, নট অনলি হাউস বিল্ডিং পাওয়া, জার্মানিতে এসে হাউস বিল্ডিং সম্পন্ন করাতেও। তাও আবদুল্লাহর যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে সে বি ওয়ান করলেও তার কমিউনিকেশন স্কিল অনেক ভালো। এবং পাশাপাশি এটাও বলি যে স্কুলে থাকে না যে টিচারের দু একজন পছন্দের স্টুডেন্ট থাকে, কারণ হচ্ছে যে যে টিচারের সব ইনস্ট্রাকশন মেনে চলে, টিচারের কথাবার্তা শুনে, কমিউনিকেটিভ। তো আব্দুল্লাহ হচ্ছে গাইডলাইন টু জার্মানির জন্য মানে ওইরকম একজন, অনেকের মধ্যে আব্দুল্লাহ এরকম একজন ছিল, যে হচ্ছে যে আমাদের ইনস্ট্রাকশন একদম অক্ষরে অক্ষরে খুব মেনে চলতো। এবং আম, সেটা হচ্ছে যে আব্দুল্লাহ খুবই কমিউনিকেটিভ ছিল। সত্য কিনা আব্দুল্লাহ, আপনি বলেন। আমার কোনো মানে কোনো কিছু না বুঝলে আমি সাথে সাথে ভাইয়াদের জিজ্ঞেস করতাম, ভাইয়া কি। একদম শুরু থেকে ইমেল একটা তৈরি করা থেকে, যে আপনি একটা ইমেল তৈরি করেন, মানে আপনার সুন্দরভাবে করেন যাতে আপনি কোথাও অ্যাপ্লাই করলে জিনিসটা প্রফেশনাল লাগে। তো এটার জন্যই আমি মনে করেন আহ, আমি রাত্রের ঘুম বাদ দিয়ে দিছি। ওই দিন আমি 4-5টা দিকে ঘুমাইছি একটা ইমেল, মানে ইমেল খোঁজার জন্য, যে এই নামে কোনো ইমেল রেজিস্টার নাই, তো একটা ভালো নাম খুঁজতে হবে। তো আমি ওই লেভেলে ডেডিকেটেড ছিলাম, মানে ঘুমানো তো যাবেই পরে, ওটা কোনো বিষয় না। রাইট, রাইট। আব্দুল্লাহ, আপনার ভাষা শেখার গল্প শুনছি, বাট আমি এখানে একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে এই যে এ ওয়ান থেকে বি ওয়ান পর্যন্ত ভাষা শিখছেন, এক্সাম দিচ্ছেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা ছিল আপনার? সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা মনে হয় মাঝখানে যে গ্যাপ দিছিলাম, এরপরে যে আমি ডিপ্রেশনে গেছিলাম, এই ডিপ্রেশনটা একটু বেশি ডিপ্রেসড ছিলাম আমি ওই ওই টাইমটাতে। তো এই জন্য আমি শুরুতে অনেক মানে বিস্তারিত ভাবে বলছি, কেউ যেন গ্যাপ না দেয়। এই গ্যাপ দেওয়ার কারণে আমার খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। বিশ্বাস করেন, রাতের ঘুম সকালে চলে গেছে, রাতে ঘুমাইতে পারতাম না। আমি মানে পড়ার কারণে, অন্য কোনো কারণে না, মানে পড়া যদি আমি এখন শেষ না করি তো ক্লাসে গেলে তো কিছু বুঝবো না। আর এটু চলাকালীন দেশে একটু ঝামেলা চলতেছিল, তখন একটু একটু সমস্যা হয়েছে, তবে অতটা না। তো মেইনলি ওটাই সমস্যা ছিল, যে ডিফিকাল্টিস যেটা, মাঝখানে গ্যাপ দেওয়াটা, এটাই বলবো। সো এটা যারা আপনার এই ভিডিও দেখতেছেন আপনাদের জন্য হচ্ছে একটা সতর্ক বার্তা যে গ্যাপ দেওয়ার সুযোগ নাই। গ্যাপ দিলে আপনারা আব্দুল্লাহ মতো ডিপ্রেশনে যাবেন। প্লিজ দিয়েন না। রাইট। আব্দুল্লাহ, আপনার ভাষার গল্প শুনছি। ভাষার পরের যে জিনিসটা আসে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আউসবিল্ডিং প্রসেসিং এর বিষয়টা চলে আসে। এই পর্যায়ে এসে আপনি আসলে গাইডলাইন টু জার্মানিকে খুঁজে বের করছেন এবং গাইডলাইন টু জার্মানির সাথে আপনি জড়িত হয়েছেন আপনার ভাষাটা শেখার পরে। তো তারপর আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে টোটাল প্রসেসটা, হাউস বিল্ডিং এর যে প্রসেস, ধরেন হাউস বিল্ডিং এর জন্য কি ধরনের কি কি ডকুমেন্টস প্রিপেয়ার করছেন, তারপর হচ্ছে সিভি কাভার লেটার তৈরি করা এটা কেমন ছিল, এবং কতগুলা কোম্পানিতে আপনি আবেদন করছিলেন এবং কতগুলা থেকে মোটামুটি আপনি রেসপন্স পাইছিলেন। অনেকগুলো প্রশ্ন আমি একসাথে করে ফেলছি, আপনি জাস্ট আপনার মতো করে আনসার দিবেন। ওকে। তো আমার বি ওয়ান শেষ হওয়ার পরেই আমি শুরু করি যে যেগুলো দরকার অ্যাপ্লাই করার জন্য, ছবি লাগে, এটা ওটা লাগে, পরে ইমেলটা ঠিকভাবে লিখতে হয়, পরে আপনার একটা আনশ্রাইভেন লাগে, একটা সিভি লাগে, আরো ছোটখাটো জিনিস, এগুলা প্রথমে আমি রেডি করছি। অবভিয়াসলি ভাইয়ারা অনেক হেল্প করছে সব দিক দিয়ে। তো এটা রেডি করার পরে আমি অনেকগুলো কোম্পানিতে অ্যাপ্লাই করছি, মেবি 110টা, হ্যাঁ 110টা, 110টাতে অ্যাপ্লাই করছি। তারপরে আমি 2-3 সপ্তাহ গ্যাপ দিছি, তখন ঈদ চলতেছিল। তো 3 সপ্তাহ পরে আমাকে জুয়েল ভাইয়া বলছিল যে আপনাকে যদি কোনো রিপ্লাই না দেয় কোম্পানি থেকে, তখন আপনি ওনাদের কল দিবেন, অথবা একটা মেইল দিবেন যে আমার প্রসেসটা কি, মানে এখন কি অবস্থায় আছে বা কিরকম।
তো আমি 3 সপ্তাহ পরে ওই 110টা কোম্পানিকে আবার মেইল দিই যে আমার অ্যাপ্লিকেশনটা কি অবস্থায়। তো ওইখান থেকেই একটা কোম্পানিতে আমাকে আবার মেইল দেয় যে অনেকগুলাতে মানে প্রায় 20টা বা এরকম রিজেক্ট করে দিছে, আর বাকিগুলাতে আর রিপ্লাই দেয় নাই। একটা কোম্পানিতেই রিপ্লাই দিছে, একটা কোম্পানিতেই আমি জব ইন্টারভিউ দিছি, এই একটাতেই হয়েছে। আর কোনো মাঝখানে কোনো কোম্পানির সাথে ওইরকম পজিটিভ ভাবে রিপ্লাই আসে নাই। এক্স্যাক্টলি, এখানে আসলে আপনার এটাই হচ্ছে মজার বিষয় যে আপনি প্রচুর অ্যাপ্লাই করবেন, কারোর 100, কারোর 1000, বাট আপনার কিন্তু ইএস দরকার হচ্ছে মাত্র একটা। যখন আপনি একটা ইএস পাবেন, দ্যাটস মিন ইটস ডান, তাই না? দেখেন, আপনি অনেকগুলো অ্যাপ্লাই করছেন, একটা ইএস পাইছেন, আপনি ইনশাল্লাহ এই মাসের শেষে জামায়াতে। খুব ইন্টারেস্টিং ব্যাপার আসলে। আব্দুল্লাহ, তারপর আমি যেটা আপনাকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করলেন, ইন্টারভিউর জন্য কল পাইলেন, এখন তারপর হচ্ছে আপনি জার্মান একটা কোম্পানির সাথে ইন্টারভিউ ফেস করলেন। সেখানে এই যে ইন্টারভিউটা ফেস করলেন, সেই ইন্টারভিউটা কেমন ছিল? আপনার যে ভাষাগত যে সমস্যা, সেটা নিয়ে কোনো সমস্যা হয়েছিল কিনা? মানে আপনি বাংলাদেশে বসে জার্মান ভাষা শিখছেন, একটা নেটিভ স্পিকারের সাথে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, কোনো রকম সমস্যা হয়েছিল কিনা, বা আপনার ইন্টারভিউর অভিজ্ঞতাটা কেমন ছিল? ইন্টারভিউতে একটা মজার স্টোরি আছে, হালকা বলবো, পুরোটা বলবো না। তো যে কোম্পানির সাথে আমার ইন্টারভিউ হওয়ার কথা ছিল, ওনারা বলছে যে আপনার 2টা বা 4টা কিছু একটা ছিল, বা সকালে 11টার দিকে বা কোনো একটা টাইম দিছিল, আমার ঠিক মনে নেই। তো এই টাইমে ওনারা আমাকে একটা লিংক পাঠাবে, তো গুগল মিটস এর মাধ্যমে আমরা ইন্টারভিউটা দিব। তো আমার 2-3 মিনিট, 4 মিনিট এরকম হয়ে গেছে, এখনো ওনারা কোনো লিংক পাঠায়নি বা কিছু। এরপরে আমি ডাইরেক্ট ভাইয়াদের সাথে যোগাযোগ করছি, ভাইয়া এই যে এখনো তো উনি কিছু জানাইলো না। এরপরে এখানে জাফর ভাই একটা কাজ করছে, জাফর ভাইয়ের এখন অনেক অনেক থ্যাঙ্কস। জাফর ভাই যদি ওই দিন একদম টাইম মতন হেল্প করছে, ওই দিন যদি জাফর ভাই কোনো কিছু না করতো, তাহলে আমি আজকে, এটা আমার জন্য অনেক কঠিন হয়ে যেত। আব্দুল্লাহ, ওই ওই সময়টার ডাইরেক্ট কথা আমার একদম কোম্পানিতে কল স্পষ্ট, দিয়ে দিছে। আমার স্পষ্ট মনে আছে যখন আপনার ইন্টারভিউ, হ্যাঁ, ওই সময়টা আমরা কানেক্টেড ছিলাম, আমি, জুয়েল, জাফর। হ্যাঁ, তার একদম মানে মেসেজ, আমি মেসেজ দিছি, ওনারা সাথে সাথে রিপ্লাই দিছে। এক্স্যাক্টলি, এর সবসময় সাথে সাথে রিপ্লাই আসে না, মাঝে মধ্যে একটু লেট হয়, কিন্তু ওই দিন একদম অন পয়েন্ট, সবাই একদম রিপ্লাই দিতেছে, আমি অবাক যে আমরা সবাই দেখি ওই আজকে সময় অ্যাক্টিভ। কানেক্টেড ছিলাম বিকজ আপনার ইন্টারভিউ এটা একটা সিরিয়াস ইস্যু। তো গুড যে ওই সময় আপনার জিনিসটা ক্লিক করে গেছে, যে আপনার ওইদিকে তারা লিঙ্ক দিচ্ছে না, এদিকে আমরা অ্যাভেলেবল আছি। তো মজার বিষয়টা আপনি শেয়ার করেন কি হয়েছিল সেটা। এরপরে জাফর ভাইয়া ডাইরেক্ট কোম্পানিতে কল দিয়ে দিছে যে এরকম এরকম, হয়তো উনি বলছে যে আমার ভাই বা কিছু একজন বসে আছে, ওর তো এই কয়টা বাজে মিটিং হওয়ার কথা ছিল, এখনো তো কোনো লিঙ্ক পাইনি বা কিছু একটা বলছে, কি বলছে আমি ঠিক জানি না। তো এরপরে ওনরা আমাকে একটা লিঙ্ক পাঠাইছে। তো কনভারসেশন হইলো হাবি জাবি। তো জাফর ভাই বলবো কিনা আল্লাহ জানে, জাফর ভাই রাগ করতে পারে। আকাশ ভাই বলবো, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। জাফর ভাই মানে সিরিয়াসনেস বুঝা উনি টয়লেটে ছিল, টয়লেট থেকে কল দিছে। মানে ওই দিন একদম অফিসের জাফর ক্লাসে ভাই যে ছিল জাফর ফেরেশতার ভাই। মতো কাজ করছে। ওই দিন যদি উনি কলটা না দিত, তাহলে আমি আর ওনাদের সাথে মিটিং করতে পারতাম না। ওনারা ভুল কোনো মেইলে লিংক পাঠিয়ে দিছিল। তো এটাই, ওই দিন অনেক ভয় ছিলাম। জাফর ভাই অনেক হেল্প করছে, জাফর ভাইকে থ্যাংক ইউ। জাফর ভাই যেহেতু আজকে নাই, আহ হয়তো উনি দেখবে। দেখবে, আমার স্পষ্ট মনে আছে ওই সময় আমরা যখন কথাবার্তা বলতেছিলাম, ওই সময় জাফর অফিসে, এখন ওকে ফোন করতে হবে, কি করতে হবে, সে ওয়াশরুমে যে ওয়াশরুম থেকে কল দিছে কোম্পানিতে। ইট ওয়াজ লাইক খুব ইন্টারেস্টিং আসলে। বাট এট দ্য এন্ড আসলেই ভাই। জিনিসটা ক্লিক করছে, এবং আব্দুল্লাহর হাতে সেই হাউস বিল্ডিং, সেই হাউস বিল্ডিং দিয়ে আব্দুল্লাহর আলহামদুলিল্লাহ জার্মান ভিসা। আব্দুল্লাহ, এই যে টোটাল হাউস বিল্ডিং এর প্রসেসটা আপনার করতে হয়েছে, কোম্পানির সাথে যোগাযোগ, এম্বাসির সাথে যোগাযোগ, কতগুলো ইমেল লিখতে হয়েছে আপনাকে? মানে হাউস বিল্ডিং এর ইন্টারভিউ থেকে শুরু করে টোটাল প্রসেসটা সম্পন্ন করার জন্য। ইমেইল যেহেতু 110টা কোম্পানিতে মেল করছি, তো একশো ওইটা না, দশটা ওইটা ইমেল বাদে, লিখছি। ওইটা বাদে ও কোন? আপনি ধরুন হাউস আচ্ছা বিল্ডিং ও, এর কল পাইলেন, আপনাকে বলে হে হ্যাঁ, আব্দুল্লাহ তোমার এত তারিখ ইন্টারভিউ, সেই জায়গা আচ্ছা, থেকে শুরু করে আজকে হাউস বিল্ডিং এর হাতে পাওয়া পর্যন্ত, ভিসা হাতে পাওয়া পর্যন্ত, হ্যাঁ।
কোম্পানির সাথে কমিউনিকেশন, এম্বাসির সাথে কমিউনিকেশন, কতগুলো ইমেল লিখতে হয়েছে আপনাকে? অনেক, অসংখ্য। আমার অনেক সমস্যা ছিল, অনেক সমস্যার সমাধান করতে করতে মানে আমার কি হয়, ভালো আর খারাপ নিউজ দুইটা একসাথে আসে। মানে আমার নামের কারণে কোনো সময় একটু সমস্যা হয়ে যায় কোম্পানিতে, এভাবে ভুল লেখছে ওইভাবে ঠিক হবে। তো ওনরা আবার জিজ্ঞেস করে আপনি কবে আসবেন, বা মানে মাঝখানে অনেক মেলের কাজ চলে গেছে। আমি যদি মেল খুলি অনেক মেল পাবে। তো আহ মাঝখানে অনেক কমিউনিকেশন হয়েছে কোম্পানির সাথে, অনেক অনেক অনেক, ইভেন আজকেও। আহ তো মাঝখানে অনেক কমিউনিকেশন হয়েছে, এটা তো বলতেই হবে। রাইট, যারা এই যে কাজ খুঁজে পান না, যে এই যে হাউস বিল্ডিং এর আবার প্রসেসিং কিসের, হাউস বিল্ডিং প্রসেসিং করতে কি লাগে, এই যে আব্দুল্লাহকে এই প্রশ্নটা করার কারণ হচ্ছে যে সামান্য মানে ইন্টারভিউ টিন্টারভিউ হয়ে গেছে, সব হয়ে গেছে, তারপরে আই গেস আব্দুল্লাহকে মিনিমাম 50টা ইমেল করতে হয়েছে, মিনিমাম 50টা ইমেল রিসিভ করতে আরো হয়েছে, বেশি, আরো বেশি। আরো বেশি। এবং হ্যাঁ, প্রত্যেকটা ইমেল, আব্দুল্লাহ যতগুলো ইমেল করতে হয়েছে প্রত্যেকটা ইমেল গাইডলাইন টু জার্মানিকে দেখাইতো আব্দুল্লাহ, যে ভাইয়া এই হ্যাঁ। ইমেল আসছে, সো এই রিপ্লাই লিখছি, ঠিক আছে কিনা। তখন গাইডলাইন টু জার্মানি যেটা করতো, যে কারেকশন থাকলে কারেকশন করে দিত, অথবা যদি কারেকশন না লাগতো বলতো আব্দুল্লাহ সেন্ড করে দেন। তো এরকম বিষয়টা আপনারা যারা মনে করেন যে ভেতরে কোনো কাজ নাই, হ্যাঁ, যে হাউস বিল্ডিং এর আবার wrong। প্রসেসিং কিসের, এটা জাস্ট একটা সিভি লেখা, একটা কভার লেটার লেখা, ইটস নট লাইক দিস। এটা মোটেই এরকম না। একদমই না। গুড। তারপর আপনার এই যে টোটাল জার্নিটা, আপনি তো আজকে হাউসবিল্ডিং ভিসা হাতে পেয়ে গেছেন, তো এই ইয়েস। এম্বাসির এম্বাসিতে আপনার ইন্টারভিউ দিতে হয়েছে, তারা আপনাকে কি ধরনের প্রশ্ন করছে, এবং ভিসা পাইতে আসলে আপনার কত সময় লাগছে, অ্যাপয়েন্টমেন্ট চাওয়া থেকে শুরু করে, এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া থেকে শুরু করে এই যে আজকে হাতে ভিসা হাতে পাওয়া, কতটুকু সময় লাগছে আপনার মাঝখানে? অ্যাপ্রক্সিমেটলি 3 মাস প্লাস মাইনাস। 3 মাস প্লাস মাইনাস, রাইট। আপনি ধরেন যেদিন আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করলেন এম্বাসিতে, তার ঠিক কতদিন পরে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন? 2.5 মাস পর। 2.5 মাস পর। একদম কারেক্ট, 2.5 মাস পর। 2.5 মাস পর। সো আপনারা যারা এটা জিজ্ঞেস করেন যে হাউস বিল্ডিং এর জন্য ওয়েটিং টাইম আছে কিনা, আমি জাস্ট এইটার আনসার করার জন্য আব্দুল্লাহকে এটা প্রশ্নটা করছি, যে অ্যাকচুয়ালি এটা কোনো ওয়েটিং টাইম না। বিকজ এম্বাসি বলে যে আপনার এটার প্রসেসিং টাইম হচ্ছে 12 সপ্তাহ। সো আব্দুল্লাহ সেই জায়গায় 2.5 মাস সময় লাগছে, সো সেটা 12 সপ্তাহের মধ্যেই ছিল। এবং ভিসা ইন্টারভিউ দেওয়ার মোটামুটি 15 দিনও বোধহয় হয় নাই যে আপনি হাতে ভিসা পাইছেন। 1 সপ্তাহ হয়েছে। এই তো 1 সপ্তাহ পরে হাতে ভিসা। সবচাইতে মজার বিষয়টা এটা, যারা এই যে স্টুডেন্ট ভিসার সাথে হাউস বিল্ডিং নিয়ে কম্পেয়ার করেন, স্টুডেন্ট ভিসায় যেখানে আপনাকে 2.5 বছর 3 বছর অপেক্ষা করতে হয়, সেখানে হাউস বিল্ডিং জিনিসটা টোটালি সেরকম না। আপনারা স্টুডেন্ট ভিসার সাথে হাউস বিল্ডিং ভিসাকে কখনো এক করে দেখবেন না। গুড। আব্দুল্লাহ, আমি হাউস বিল্ডিং এর কোর্সে একটু আসতে চাই আপনার কাছে, বিকজ আমরা এটা নিয়ে অনেক কথা শুনি, তো সেই জায়গায় একটু আসতে চাই। আপনি যেহেতু গাইডলাইন টু জার্মানির সাথে শুধুমাত্র হাউস বিল্ডিং এর প্রসেসিং এর পার্টটা করছেন, আমরা অনেকের কাছ থেকে, রিটাইলে অনেকের কাছ থেকে আসলে কমেন্ট শুনি, প্রশ্ন শুনি, ভাই হাউস বিল্ডিং এর আবার প্রসেসিং কি? এখানে আপনারা শুধু কাভার লেটার সিভি বানিয়ে দেওয়ার জন্য কি এত টাকা নেন? তো এই যে প্রশ্নটা, আমরা আসলে এগুলো আনসার করি না সেভাবে, বিকজ এগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট প্রশ্ন না। তারা আমাদের কোর্স সম্পর্কে না জেনে এই ধরনের প্রশ্ন করে। তো আপনি যেহেতু সদ্য এই কোর্স করছেন এবং এখন আপনি কোর্সের মধ্যে আছেন, আপনার কাছে কি মনে হয়েছে যে এই যে আপনাকে একটা নির্দিষ্ট টাকা দিয়ে আসতে হয়েছে, এবং আম, এই কোর্সের যে কন্টেন্ট, সেই কন্টেন্টকে আসলে কি ছোট মনে করার কোনো সুযোগ আছে কিনা, বা এটা ওয়ার্থ করে কিনা, কাউকে কেউ যদি কোর্স করে সেই কোর্সটা তার জন্য ওয়ার্থ করে কিনা, এখানে গাইডলাইন টু জার্মানি যে ধরনের সাপোর্ট প্রোভাইড করে? তো আমি একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যে জিনিসটা, আমি যখন কোর্স করতেছিলাম তখন আমি মাঝখানে কোনো সময় দেখিনি যে জার্মানিতে কোন শহরটাতে আমি যাব, ওইখানে কোন খাবারটা আমি খাবো, কোন সিজনে আমি কই যাব। এইসব আজাইরা পেঁচাল অনেকে কোর্সের মাঝখানে করে, কিন্তু আপনারা কোর্স শেষে ওনাদের খুঁজে পাবেন না। এটা সত্য কথা। যারা বেশি কথা বলে কোর্স শেষে ওনাদের খুঁজে পাবেন না। তো ওনাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন। আর আপনি B1 কমপ্লিট করেন, এরপরে আপনি কি করবেন, কিভাবে ম্যানেজ করবেন ওটা দেখা যাবে, কিন্তু মাঝখানে তো হালকা পাতলা খবর রাখেন, তবে অত এটাতে ডিপ ডাউন করার কিছু নেই। তো আমি যখন ওনাদের সাথে কানেক্টেড হই, আমি কিছুই জানি না মেনলি ওই দেশে কিভাবে যেতে হয়, কোন কোন শহর এদিকে
কিছুই মানে একদম জিরো। কিভাবে একটা ঠিক মতন মেল লিখতে হয়, পরে ওয়ার্ডে কিভাবে লেটার মেটার হাবিজাবি এইসব লিখতে হয়, কিছুই জানি না একদম শুরু থেকে। একদম মেইল লেখা থেকে একদম শেষ পর্যন্ত আজকে যত কিছু, আমি কোনো কিছু যদি না বুঝি, সেটা হয়তো বা টপিকের অনেক বাইরে, হয়তো আমার নামে একটু ভুল আছে বা কোনো কিছু একটা আছে, বা আমি এই জিনিসটা বুঝতেছি না, আমি সবকিছু ওনাদের কাছে মানে সলিউশন পাইছি। তো আর কোর্সের কন্টেন্ট তো অবশ্যই অনেক বড়, আপনি ওনাদের কাছে সবকিছু সমাধান পাবেন। তো কোনো কিছু না বুঝলে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু ওনারা যে আপনার পক্ষ থেকে কিছু একটা করে দিবে বা আপনাকে একটা হাউস বিল্ডিং খুঁজে দিবে ওনারা নিজেরা, এটা কিন্তু ওই আশা করেন না। আপনারটা আপনার নিজেরই করতে হবে, ঠিক আছে? আর যদি আপনি কিছু না বোঝেন, ওটা ওনারা বুঝাই দিবে, এটাই। এক্স্যাক্ট, আমাদের কোর্সের উদ্দেশ্য হচ্ছে যে আপনার নিজে কাজটা নিজে করে আসা, সেটার ভিতরে একটা আনন্দ আছে, সেটার ভিতরে অনেক কিছু শেখার আছে, সেটার ভিতরে কনফিডেন্ট বিল্ড আপ করার অনেক কিছু আছে। আমি বিলিভ করি যে এই যে আপনি গত এপ্রিল থেকে বোধহয় আমাদের সাথে জড়িত হয়েছেন, হ্যাঁ। এপ্রিল থেকে আজকে এই যে সেপ্টেম্বরে এই সময়টা পর্যন্ত, মনে হয় আমাদের এমন দিন খুবই কম দিন গেছে যেদিন আমাদের মেসেজ চালাচালি হয় নাই। এমন ইয়েস। সপ্তাহ কম গেছে যে সপ্তাহে আমরা এই ধরনের ভিডিও কল করি নাই। প্রতিটা সপ্তাহে আমাদের কোনো না কোনো কাজ করতে হয়েছে এই প্রসেসিং নিয়ে, এই লাস্ট বিগত আপনার 6 মাসে। এবং প্রতিটা দিনই আমাদের কোনো না কোনো মেসেজ, মেইল এগুলার রিপ্লাই করতে হয়েছে। তো সো এখানে প্রসেসটাকে একদম ছোট করে দেওয়ার কোনো সুযোগ নেই, এটা হিউজ একটা বিষয়। তার থেকে বড় কথা হচ্ছে যে এটা আপনার লাইফে কতটা চেঞ্জ আনতেছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? তো এটা একটা লাইফ চেঞ্জিং বিষয়। তো গুড আব্দুল্লাহ, থ্যাংক ইউ, আপনি অনেক সুন্দর করে আনসার করছেন জিনিসটা। এখন আমাদের মোটামুটি কথা বলা শেষ। আমরা যে জিনিসগুলো জানতে চাইছিলাম, এই টোটাল প্রসেস, ভাষা শেখা থেকে শুরু করে আউস বিল্ডিং পাওয়া, আজকে ভিসা হাতে পাওয়া, আপনার জন্য মানে পুরো জার্নিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কাছে কোনটা মনে হয়েছে, এবং আপনি সেটা কিভাবে ওভারকাম করছেন সেটাও একটু বলবেন। আহ ওটাই আবারই আবারই বলবো, ওটাই। মাঝখানে গ্যাপ দিন না প্লিজ, বারবার ওকে। বলতেছি আমি অনেক প্যারা খাইছি। আমি এটা শুরু থেকে চিন্তা করে রাখছি, যেই দিন ভিসা পাবো, ভাইদের সাথে ইন্টারভিউ হবে, এই কথা তো ভাই 100 বার বলবো না হইলো। মাঝখানে গ্যাপ দিয়েন না, আপনি ওকে। একদম লস্ট হয়ে যাবেন। প্লিজ ওকে। মাঝখানে গ্যাপ দিয়েন না। আর দ্বিতীয় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে হাউস বিল্ডিং খোঁজা, লেটার লেখা, কিভাবে কি করতে হবে, এইসব আমি একদম এসবের দূরে। আমি কোনো সময় চিন্তাও করি না যে আমি বাইরে পড়তে যাব বা কোনো কারণে যাব বা কোথাও যাব। আমি এসব কোনো সময় ট্রাই করি না, আমি জানিও না কই কি আছে, কেমনে কি করে না করে, আমি কিছুই জানি না, একদম জিরো। তো যা যা জানা দরকার একদম শুরু থেকে শেষ পর্যন্ত 100% গাইডলাইন টু জার্মানি হেল্প করছে। আমি চাপা মারতেছি না, আর আমি কারো থেকে টাকাও খাইনি, আর আমি কোনো দালালও না। তো কেউ নেগেটিভ কমেন্ট করবেন না প্লিজ। আর যেগুলো বলছি সত্য কথা বলছি, এটাই। আহ হুম, এটাই। Good, আব্দুল্লাহ, এখন অনেকে হাউস বিল্ডিং করার জন্য বাংলাদেশ থেকে জামায়াতে আসতে চায়, অনেকেই, লিটারালি। তো যারা হাউস বিল্ডিং করার জন্য জামায়াতে আসতে চায়, যেহেতু আপনি স্টেজটা এখন পার করে ফেলছেন, টোটাল সময়টা আপনি হাউস বিল্ডিং এর ভিসাটা হাতে পেয়ে গেছেন, এখন জামায়াতে চলে আসবেন। তো তাদের জন্য আপনার একটা পরামর্শ কি থাকবে, আপনি আজকে এই পরামর্শ দিতে পারবেন? এবং এটা একটা প্রশ্ন, পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। টোটাল জার্নিটা আপনার ভাষা শেখা থেকে শুরু করে আজকে পর্যন্ত আপনি যা যা করছেন, মাঝখানে কি এমন কোনো কিছু আছে কিনা যেটা আপনি আজকে শুরু করলে একটু অন্যভাবে করতেন, যেভাবে করছেন সেভাবে না করে আপনি অন্যভাবে করতেন? উম, এমন কিছু, আবার ওটাই বলি, মাঝখানে গ্যাপ দিতাম না, আমার 9 মাসে শেষ হয়ে যেত। হ্যাঁ। আমার 15 বা 14 মাস লাগছে। 9 মাসে শেষ হয়ে যেত, আমি অনেক রিল্যাক্সে হাউস বিল্ডিং খুঁজে পারতাম। তো আমি একদম লাস্টের দিকে হাউস বিল্ডিং খোঁজা শুরু করছি। তো ওই টাইমে সবাই একদম মানে হয়তোবা তাদের ক্যান্ডিডেট স্টুডেন্ট আর কি, যে পেয়ে গেছে অলরেডি। যে কোম্পানিতে আমি এখন যাচ্ছি, ওনারাও পেয়ে গেছিল। লাকিলি যাকে পাইছিল সে লাস্ট মোমেন্টে হয়তো ক্যান্সেল করে দিছে বা কিছু একটা, তার কোনো সমস্যা ছিল। তো আমি যদি শুরুতে ফাঁকি না দিতাম, তো আমার প্রসেস অনেক আগে যেত, অলরেডি আমি ওই পারে থাকতাম। তবে আল্লাহ ভরসা, সবকিছু আল্লাহর উপর, আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। তো আর কি বলবো, এটাই মেবি। পরামর্শ যারা আসতে চায়। পরামর্শ, হ্যাঁ, পরামর্শ এটাই থাকবে।
আপনি প্লিজ ভালো মতন A1, A2, B1 তিনটা ভালো মতো লিস্ট। A1 A2 যদি আপনি A1 একদম ফুল সিরিয়াসনেস 100%, A2 আপনি 80%, B1-এ 60%, তাও আপনি পার করে যাবেন। আর পরীক্ষা ওইরকম আহামরি কিছু না, অনেকে পরীক্ষারে একদম আর বলে যে গুয়েতে ইনস্টিটিউট বাংলাদেশ ওনারা নাম্বার দেয় না। এটা মিশা কথা। ওনারা নাম্বার দেয়, আপনি ওনাদের কাছে কোর্স করেন, ওনাদের কাছে কোর্স না করেন, নাম্বার দিবে তো তখনই আপনি যখন ভালোভাবে লিখবেন। আপনি খাতায় লিখে আসছেন ভুলভাল বা দাগায় আসছেন ভুলভাল, আহ মৌখিক পরীক্ষার টাইমে উল্টাপাল্টা বা মুখস্থ একদম বোঝা যাইতেছে যে সামনের ব্যক্তি আজকে শপথ করে আসছে যে মুখস্থ বলবে, আর একদম মুখস্থই বলছেন, একদম অন পয়েন্ট বলছেন, মনে করেন যে সুন্দর করে একদম কোনো ভুল নাই, একদম পয়েন্ট টু পয়েন্ট বলছেন, হয়তোবা ওই ক্ষেত্রে ওনারা নাম্বার দেয় না। এরকম আমি একজনের কাছে শুনছি, এক ফ্রেন্ড ছিল, সে একদম অন পয়েন্ট একদম মুখস্থ বইলা দিয়ে আসছে, নাম্বার অতটা দেয় নাই, 5 নাম্বার দেয়। কিন্তু আমি B1-এ যখন প্রেসেন্টটা ছিল, তখন আমি কি কি টপিক নিয়ে যে আসে এটাও আমি জানি না। পরীক্ষা দেওয়ার আগে 2-3 ঘন্টা ছিল, তো আমি বাসা থেকে দেখে গেছি যে কি কি টপিক আছে। আর যা যা বলছি একদম আকাশ থেকে আইন না বানায় বলছি, ওনরাও বুঝতে পারছে যে বানায় বলতেছে সামনের জন, একদম বোঝা যায়। আর আমি অনেক আটকাইছি মাঝখানে, অনেক আটকাইছি, কিন্তু ওনরা বাধা দেয় নাই, আর ওনরা শুনছে একদম, আহ কোনো ডিস্টার্ব করে নাই। তো আমাকে নাম্বার ভালো দিছে, আমি কিন্তু অনেক আটকাইছি, অনেক বানাই চানাই বলছি, সেন্টেন্সে একটু ভুলভাল ছিল, ওনরাও তো সেন্টেন্স ধরে না। তো মেইন জিনিস এটাই যে আপনি ভিতর থেকে বলতেছেন, ওনরা যাতে বুঝে যে ভিতর থেকে বলতেছেন। যদি মন গড়া মুখস্থ বানায় বলেন, হয় না। আর আর কিছু টিপস হলো, এখন হাউস বিল্ডিং অনেক কমন একটা জিনিস। আপনি ফেসবুকে ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, হাউস বিল্ডিং লিখলে অনেক মানুষ, অনেকে অনেক ধরনের অনেক অ্যাডভাইস দিবে। প্লিজ ওদিকে ভুলেও পা দিয়েন না, সময় নষ্ট হবে। সময়, টাকা তো নষ্ট হয়, টাকার থেকে বড় জিনিস মানে সময়, ওটা বেশি নষ্ট হবে। আর ওটা নষ্ট হইলে আপনার মোটিভেশন ভেঙে যাবে। তো কারোর সাথে কানেক্ট হওয়ার আগে ঠিক মতো জেনে নেবেন যে সে কি সলিড পার্সন কিনা, আর সে কবে থেকে এইসব শুরু করছে, আর তার ব্যাকগ্রাউন্ড কি, এইসব ভেরিফাই করে নেবেন। কারণ টাকা তো যাবে, টাকা আবার আসবেও, কিন্তু সময় একবার গেলে আর মোটিভেশন ভেঙে গেলে আপনি আর ওই পারে যাওয়ার স্বপ্ন আপনি রাখবেন না, তখন চিন্তা করবেন পুরো জিনিসটাই স্ক্যাম। তো চেষ্টা করবেন দালাল থেকে দূরে থাকার। ডাইরেক্ট বলতেছি, কেউ কিছু মনে করেন না, এখন দালালি বলা চলে। ওরা এখন কি শুরু করছে আল্লাহ জানে, আমি ফেসবুকে ঢুকি না এই কারণে। আরেকটা জিনিস, কোর্স চলাকালীন সময় ফেসবুক, ইউটিউব, তারপরে ইনস্টাগ্রাম ডিলিট করবেন তাড়াতাড়ি। এটা ডিলিট না করলে আপনি ডিস্ট্রাক্টেড হয়ে যাবেন। আমি যখন কোর্স করতাম, সবাই বলতো যে দেশি ওইটা চলতেছে, আমি কই এটা আবার কি জিনিস, এটা কবে আসলো দেশি, ওইসব আপনার জানার দরকার নাই। ওটা জেনে আপনি কি করবেন, কোনো কাজে আসে না, ডিলিট করেন তাড়াতাড়ি। তো এই সব জিনিসই। আর অনেকে আপনাকে অনেক ধরনের পরামর্শ দিবে, আপনি যেটা আপনার মনে হয় যে না এটা ঠিক, আপনি আরেকজনের কথা শোনার চেষ্টা করেন না, আপনি কোর্স ভালো মতন শেষ করেন। এরপরে যদি আপনি কিছু না বুঝেন আমার মতো, এটা আমার পার্সোনাল অ্যাডভাইস, আমি গাইডলাইন টু জার্মানি পক্ষ থেকে আপনাদের ফোর্স করতেছি না, বা ওনরা আমাকে বলেও নাই যে এটা কিছু একটা বলো। আমি বলবো যে ওনরা একদম শুরু থেকে কাজ করতেছে, সেই আকাশ ভাইয়ের ভিডিও আছে অনেক পুরান পুরান, যা দেখে আসেন। এই সেক্টর আমরা তো প্রথম হ্যাঁ, ইভেন যদি ইউটিউবে। আপনাদের মনে হয় যে টাকা কোনো বড় বিষয় না, অত টাকাও লাগে না, আপনার দেখতে পারেন। তো বেস্ট হয় আপনারা গাইডলাইন টু জার্মানির সাথে কমিউনিকেট করেন, ওনাদের সাথে কমিউনিকেট করেন। আপনি যদি কিছু না বুঝেন, ওটা আমরা বুঝাই দিয়ে। কিন্তু সাবধান থাকবেন এই একটা জিনিস থেকে, এখন অনেক মানুষ অনেক ধরনের ইনফরমেশন দিতেছে, মেইনলি দালালি করতেছে। তো একটু সাবধান থাকবেন। এগুলাই বেসিক জিনিস। আপনি যদি আমার বয়স 19, আমি যদি এইসব জিনিস বুঝতে পারি, আমার থেকে অনেক সিনিয়র মানুষ এইসব মানে হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করতেছে, আপনারা কেন বুঝবেন না, আপনারা কেন ভুল জায়গায় পা দিবেন? দরকার নাই তো, কমন সেন্স কাজে লাগান, বুঝতে পারবেন। এগুলাই। থ্যাংক ইউ আব্দুল্লাহ।
একটা প্রশ্ন অনেক আগে করা উচিত ছিল, আমি সামহাও ভুলে গেছিলাম। সেটা হচ্ছে আপনার কোন প্রফেশনে হাউস বিলং, কোন শহরে, সেটা জাস্ট একটু বলুন। শহর হচ্ছে রাইটহোফেন, মিউনিক থেকে 20 কিলোমিটার দূরে। আর প্রফেশনটা হচ্ছে জ্ঞাত না। রাইট, থ্যাংক ইউ। লাস্ট প্রশ্ন আপনার কাছে আমার, একদম লাস্ট। ভিসা হাতে পাওয়ার পর আপনার অনুভূতি কেমন ছিল, এবং আপনার পরিবার বা আপনার ফ্রেন্ডদের মানে রিয়াকশন কেমন ছিল? ভিসা পাওয়ার পরে তো মানে আমি কেন জানি আমি জানি না, কিন্তু আমি চিন্তা করতাম মানে অনেক কঠিন জিনিস মনে হয় হবে না। কিন্তু আজকে যখন পাইছি তখন ভালো লাগা কাজ করছে, কিন্তু জিনিসটা কিরকম জানি একটু মানে স্টেবল ছিল, মানে একদম অনেক খুশি লাগতেছিল না কেন জানি একটু, জানি না কেন হয়েছে। তবে মিডিয়াম ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি খুশি লাগছিল যখন কন্ট্রাক্ট পাইছিলাম কোম্পানি থেকে। ইসের পরে যেদিন আমরা আহ, কি বলে ওটাকে, ইন্টারভিউ হইলো, ওই দিন সবচেয়ে বেশি খুশি লাগছে। আর যেদিন কন্ট্রাক্টটা পাইছি ওই দিনই মনে দিয়ে দিছিল, ওই দিন সবচেয়ে বেশি খুশি হয়েছে, অনেক খুশি। কিন্তু ভিসার তার তুলনায় একটু কম কেন জানি না। হ্যাঁ, কারণ হচ্ছে যে আপনি জানেন যে হাউস বিল্ডিং এ কন্ট্রাক্ট পাইলে আপনি অবশ্যই ভিসা পাবেন। তো কন্ট্রাক্টের সাথে আপনি হাউস বিল্ডিং ভিসার যে মজাটা সেটা পেয়ে গেছিলেন। হুম হুম, একদম ভাইয়া। আর পরিবারের আমার আম্মু তো অনেক খুশি হয়েছে, আম্মুকে নিয়ে গেছিলাম, আম্মু তো অনেক খুশি। আর আমি সবাইকে বলিনি, অনেকে একটা জিনিস ভুল করে যে A1-এ ভর্তি হয়েছে, ফেসবুকে পোস্ট দিয়ে দিল আলহামদুলিল্লাহ A1-এ ভর্তি হয়েছে, A1-এর সার্টিফিকেট পাইছে আলহামদুলিল্লাহ A1 ডান। এইসব করার দরকার নেই। আপনি যত মানুষকে জানাবেন তত মানুষ আপনাকে ডিস্টার্ব করবে, মাঝখানে অনেক কিছু হবে। আপনি চেষ্টা করেন নিজের মধ্যে রাখার। যখন আপনি ভিসা পেয়ে যাবেন তখন কল দিয়ে জানান। এখনো আমি অনেককে জানাই, আমার আত্মীয় স্বজন অনেককে, মানে খুব ক্লোজ রিলেটিভসদের জানাইছি, দুই একজন, রেয়ারলি। তবে জিনিসটা আপনি কি করতেছেন, সামনে আপনার প্ল্যান কি, এসব একটু দূরে রাখেন, দরকার নাই, নিজের মধ্যে রাখেন। এটা পার্সোনাল অ্যাডভাইস। থ্যাংক ইউ আব্দুল্লাহ, আপনার টোটাল জার্নিটা আপনি অনেক সময় নিয়ে সুন্দর করে গুছায় বলছেন। আই বিলিভ যে এই ভিডিও আজকে অনেকেই দেখছে। আমি দেখছি যে অনেকেই লাইভে ছিল, এবং আই বিলিভ যে যারা হাউস বিল্ডিং এর প্রতি ইন্টারেস্টেড, যারা হাউস বিল্ডিং নিয়ে বাংলাদেশ থেকে জামায়াতে আসতে চায়, আপনারা যারা এই ভিডিও দেখতেছেন আপনারা সবাই সেই দলের মানুষ। তো আব্দুল্লাহর এই আজকের এই আলোচনা থেকে আমরা খুবই ক্যাজুয়ালি আলোচনা করছি, বাট এই আলোচনা থেকে আপনাদের মোটিভেটেড হওয়ার, ইন্সপায়ার হওয়ার মতো অনেক কিছু ছিল, শেখার মতো অনেক কিছু ছিল। আপনারা যদি এখান থেকে ভালো জিনিসগুলো নিতে পারেন আপনাদের কাজে দিবে। তো আহ, আমি আব্দুল আপনার জন্য প্রচন্ড হ্যাপি, নিজের ব্যক্তিগতভাবে এবং গাইডলাইন টু জার্মানির পক্ষ থেকে তো অবশ্যই। এটা যখন গাইডলাইন টু জার্মানির কাছে কোনো স্টুডেন্ট আসে তার স্বপ্নটা আসলে আমরা, আমাদের স্বপ্ন মনে হয়। আজকে আমরাও ঠিক ততটাই হ্যাপি, যত খুশি যতটা আপনি খুশি, বিকজ এটা আপনার সাথে আমাদের স্বপ্ন পূরণ। তো অনেক অনেক ধন্যবাদ আব্দুল্লাহ, আপনি গাইডলাইন টু জার্মানির যেভাবে আপনাকে বলছে, যেভাবে গাইড করছে, আমি বললাম যে আপনি হচ্ছেন সেই অল্প সংখ্যক স্টুডেন্টদের মধ্যে একজন যারা সেই ইনস্ট্রাকশন গুলা খুব অক্ষরে অক্ষরে পালন করতো। এবং আমরা আপনার সাথে কাজ করে রীতিমতো আনন্দ পাইছি, এবং এই কথাটা আপনাকে এর আগেও আমরা বলছি। মানে ইটস নট যে আমরা লাইভে এটা বলতেছি, এটা আমরা আপনাকে অফলাইনে অনেকবার বলছি কথাটা। তো আপনার জন্য অনেক শুভকামনা থাকবে। আমি বিলিভ করি যে আপনি অনেক ভালো করবেন জার্মানিতে এসে, খুব সুন্দর মতো হাউস বিল্ডিং সম্পন্ন করবেন, এবং আমাদের খুব দ্রুত ইনশাল্লাহ জার্মানিতে দেখা হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, এটা তো আমি একদম মন থেকে চাই। জার্মানিতে আপনাদের আমার দেখতে অনেক অনেক দিন ধরে জুয়েল ভাইয়ের সাথে দেখা হয়েছে, কিন্তু আপনার সাথে আর জাফর ভাইয়ের সাথে আমার দেখা করার অনেক ইচ্ছা। ইনশাল্লাহ সেটাও খুব দ্রুততম সময় হবে, সেই সময় চলে আসছে। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনার এই সময়টা আসলে আপনার ফ্যামিলির জন্য, আপনার ফ্রেন্ডসদের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বাট আমরা সেটা একটু কেড়ে নিছি। নো প্রবলেম, এনি টাইম ভাইয়া, এনি টাইম। বাট আপনার এই কথা, আজকের এই আলোচনা আমি বিলিভ করি যে অনেকের অনেক কিছু শেখার ছিল এখানে, অনেকে অনেকভাবে ইন্সপায়ার্ড হবে। আব্দুল্লাহ ভালো থাকবেন আপনি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। এবং আপনারা যারা এই ভিডিও দেখতেছেন আপনাদেরকেও অনেক অনেক শুভকামনা, আপনাদের জন্য অনেক দোয়া। আমি বিদায় নিতেছি আব্দুল্লাহ, আপনার লাস্ট কথা থাকলে আপনি বিদায় নিতে পারেন। লাস্ট কোনো কথা নাই, তবে লাস্ট একটা কথাই বলবো যে
গাইডলাইন টু জার্মানিকে অনেক 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 থ্যাঙ্কস, কারণ ওনরা অনেক হেল্প করছে, অনেক হেল্প করছে আসলে বলার বাইরে। আমি শুরুতেই বলছি আমি কিন্তু এইসব জিরো, আমি কিছুই জানি না কিভাবে কি করতে হয়, একদম টোটালি জিরো। তো এটাই বলবো, লাস্ট কথা একটাই, আপনাদের সবাইকে অনেক থ্যাঙ্কস, আপনাকে জাফর ভাই, জুয়েল ভাই, অনেক থ্যাঙ্কস। অনেক অনেক ওয়েলকাম। সো সবাইকে আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত, শিস। চিয়ার্স, টাটা।